সোলার পাওয়ার বা সৌরশক্তি নামটা শুনলেই কেমন একটা সুন্দর ভবিষ্যতের ছবি ভেসে ওঠে, তাই না? পরিবেশ বান্ধব শক্তি আর সাথে বিদ্যুৎ বিল কমার আশ্বাস। কিন্তু এই পুরো হিসাবের একটা খুব জরুরি অংশ অনেক সময় আলোচনার বাইরে থেকে যায়। সেটা হলো ক্ষতিপূরণ নীতি। মানে সোলার প্যানেল থেকে তৈরি অতিরিক্ত বিদ্যুৎ যখন গ্রিডে ফেরত পাঠানো হয়, তার বিনিময়ে ঠিক কিভাবে দাম পাওয়া যাবে। চলুন আজ এই বিষয়টার গভীরে যাওয়া যাক। দেখুন, ছাদে সোলার প্যানেল বসানো তো কেবল গল্পের শুরু। যে কোনো ব্যবসার জন্য আসল আর্থিক লাভটা নির্ভর করে গ্রিডে পাঠানো অতিরিক্ত বিদ্যুতের জন্য ইউটিলিটি কোম্পানি কিভাবে ক্রেডিট দিচ্ছে ঠিক তার উপর। আর ঠিক এইখানেই চলে আসে আজকের আলোচনার মূল প্রশ্নটা। নেট মিটারিং আর নেট বিলিং, এই দুটো মডেলের মধ্যে আসল পার্থক্যটা কি? এটা বুঝতে পারলেই কিন্তু যে কোনো কমার্শিয়াল সোলার প্রজেক্ট থেকে সবচেয়ে বেশি লাভ তুলে নেওয়ার রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। চলুন এক নজরে দেখে নিই আজ কি থাকছে। প্রথমে আমরা দেখব সোলার থেকে কিভাবে আয় করা যায়, তারপর নেট মিটারিং আর নেট বিলিংয়ের মধ্যকার পার্থক্যটা বুঝব। এরপর দেখব বিনিয়োগের উপর এর কি প্রভাব পড়ে, ব্যাটারির মতো স্মার্ট সমাধান নিয়ে কথা বলবো, আর সবশেষে খুঁজে বের করব কোনটা হতে পারে সঠিক কৌশল। তো প্রথমে আসা যাক সোলার থেকে আয়ের বিষয়। সাধারণভাবে মনে করা হয় সোলার প্যানেল বসালেই বুঝি সঞ্চয় শুরু। কিন্তু আসল কথা হলো এই সঞ্চয়ের পরিমাণ কতটা হবে তার পুরো ভিত্তিটাই তৈরি করে দেয় সোলার ক্রেডিটের নিয়মকানুন। ব্যাপারটা মোটেও ছোটখাটো নয়। এই যে ক্রেডিটের কাঠামো, এটাই কিন্তু ঠিক করে দেয় একটা প্রজেক্টের টাকা কতদিনে ফেরত আসবে, প্রতি মাসে কত টাকা বাঁচবে, আর সিস্টেমের ডিজাইনটাই বা কেমন হওয়া উচিত। তো চলুন এবার একেবারে মূল আলোচনায় ঢোকা যাক। নেট মিটারিং বনাম নেট বিলিং, এই দুটো ক্ষতিপূরণ মডেলের মধ্যে একটা সরাসরি তুলনা করা যাক, যা যে কোনো ব্যবসার জন্যই বোঝাটা খুব জরুরি। নেট মিটারিংয়ের ধারণাটা অনেকটা ব্যাংক অ্যাকাউন্টের মতো। ধরুন 1 ইউনিট বিদ্যুৎ গ্রিডে জমা রাখা হলো, পরে যখন দরকার হবে ঠিক সেই 1 ইউনিটই পুরো দামে তুলে নেওয়া যাবে। খুবই সহজ আর লাভজনক একটা ব্যবস্থা। কিন্তু অন্যদিকে নেট বিলিংয়ের গল্পটা একদম আলাদা। এখানে 1 ইউনিট বিদ্যুৎ গ্রিডে জমা করলে তার জন্য পাওয়া যায় তুলনামূলকভাবে কম পাইকারি দাম, অথচ পরে যখন বিদ্যুৎ কেনার দরকার হয় তখন কিন্তু সেই পুরো খুচরা দামই দিতে হয়। এই টেবিলটা দেখলেই পার্থক্যগুলো পরিষ্কার হয়ে যায়। ক্রেডিটের ধরন, দামের হার, বিল করার পদ্ধতি, এমনকি সিস্টেম ডিজাইনের কৌশল পর্যন্ত দুটো মডেলেই আকাশ পাতাল তফাত। নেট মিটারিংয়ে লক্ষ্য থাকে মোট বিদ্যুৎ ব্যবহারের সমান বা তার বেশি উৎপাদন করা, আর নেট বিলিংয়ে লক্ষ্য হল বিদ্যুৎ উৎপাদনের সাথে সাথেই সেটা ব্যবহার করে ফেলা। শুধু পলিসি বা নীতি নিয়ে কথা বললে তো হবে না। আসল কথা হলো টাকা পয়সার ব্যাপারটা। চলুন দেখি এই নীতিগুলো কিভাবে একটা ব্যবসার লাভ ক্ষতির হিসেবে সরাসরি প্রভাব ফেলে। এই যে দেখুন একটা সাধারণ কমার্শিয়াল ইউটিলিটি বিল। আসল খেলাটা কিন্তু এখানে। এই নীতিগুলো সরাসরি একটা বিলের এনার্জি চার্জ আর ডিমান্ড চার্জের উপর আসর ফেলে। এই বার চার্টটা একটা বাস্তব কেস স্টাডি থেকে নেওয়া। স্পষ্ট দেখা যাচ্ছে এক একটা কৌশলে বার্ষিক সঞ্চয়ের পরিমাণে কতখানি পার্থক্য। নেট মিটারিংয়ে সঞ্চয় সবচেয়ে বেশি, তবে সোলার আর ব্যাটারি স্টোরেজের মিলিত কৌশলও কিন্তু খুব একটা পিছিয়ে নেই। আর জিরো এক্সপোর্ট মডেলের সঞ্চয় সবচেয়ে কম, কারণ এখানে তো গ্রিডে কোনো অতিরিক্ত বিদ্যুৎ পাঠানোর সুযোগই নেই। আর যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সবচেয়ে জরুরি প্রশ্নটা কি? কতদিনে টাকা ফেরত আসবে, মানে পেব্যাক পিরিয়ড। আর এখানেই সবচেয়ে মজার ব্যাপারটা, সোলার আর ব্যাটারি স্টোরেজ একসাথে ব্যবহার করলে বিনিয়োগ ফেরত আসছে মাত্র 5.9 বছরে, যা অন্য যে কোনো বিকল্পের চেয়ে দ্রুত। শুধু কম সময়ে টাকা ফেরত এলেই তো হবে না, লম্বা সময়ের লাভটাও দেখতে হবে। এই যে 30 বছরের ক্যাশফ্লো গ্রাফ, এটা পুরো গল্পটাই বলে দিচ্ছে। সঠিক কৌশলটা শুধু যে তাড়াতাড়ি লাভ দেয় তাই নয়, বরং একটা সিস্টেমের পুরো জীবনকাল ধরে সবচেয়ে বেশি আর্থিক সুবিধা নিশ্চিত করে। তাহলে উপায় কি? এই যে পলিসি বদলে যাচ্ছে, এর সাথে তাল মেলানোর সমাধানটা কি? এর উত্তরটা হল ব্যাটারি। এটা বোঝা খুব জরুরি যে এটা শুধু কোনো একটা জায়গার ঘটনা নয়, পুরো বাজারটাই এই দিকে এগোচ্ছে। ইউটিলিটি কোম্পানি থেকে শুরু করে নিয়ন্ত্রক সংস্থা পর্যন্ত সবাই এখন নেট বিলিং মডেলের দিকে ঝুঁকছে। তার মানে পুরনো নিয়মগুলো হয়তো আর বেশিদিন একইভাবে চলবে না। আর এই নতুন পরিবেশের আসল গেম চেঞ্জার হল ব্যাটারি স্টোরেজ, যা একটা ইন্টেলিজেন্ট কন্ট্রোলার দিয়ে চলে। নেট বিলিংয়ে কম রপ্তানি মূল্যের চ্যালেঞ্জটা মোকাবেলা করার এটাই সেরা উপায়। ভাবুন তো, কি দারুণ একটা ব্যাপার! এই স্মার্ট কন্ট্রোলারগুলো আবহাওয়ার পূর্বাভাস, গ্রিডের ডেটা আর বিদ্যুতের ব্যবহারের প্যাটার্ন বিশ্লেষণ করে। কখন শক্তি জমিয়ে রাখতে হবে আর কখন সেটা ব্যবহার করতে হবে তার সবটাই নিজে থেকে ঠিক করে। একটা সাধারণ ব্যাটারিকে এটা একটা বুদ্ধিমান খরচ বাঁচানোর যন্ত্রে পরিণত করে। ব্যাটারির প্রথম বড় আর্থিক সুবিধা হল লোড ডিসপ্লেসমেন্ট।
সোজা কথায় দিনের বেলায় সোলার থেকে পাওয়া সস্তে বিদ্যুৎ জমিয়ে রেখে সেটা সন্ধ্যায় বা রাতে ব্যবহার করা, যখন গ্রিডের বিদ্যুতের দাম অনেক বেশি থাকে। এতে সরাসরি গ্রিড থেকে বিদ্যুৎ কেনার পরিমাণ অনেক কমে যায়। আর দ্বিতীয় এবং সম্ভবত আরও বড় সুবিধা হল পিক শেভিং। কমার্শিয়াল বিলের একটা বড় অংশ আসে ডিমান্ড চার্জ থেকে, মানে মাসের কোনো একটা সময়ে সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহারের উপর ভিত্তি করে একটা বড় চার্জ দিতে হয়। এই পিক ডিমান্ড জিনিসটা হলো বিলের আসল ভিলেন। ব্যাটারি ঠিক সেই সর্বোচ্চ ব্যবহারের মুহূর্তে শক্তি দিয়ে এই পিক ডিমান্ডকে কমিয়ে দেয়, যার ফলে মাসিক বিল নাটকীয়ভাবে কমে আসতে পারে। তো এত কিছু জানার পর প্রশ্নটা হলো, আজকের বাজারে সোলারে বিনিয়োগ করার জন্য সঠিক কৌশল তাহলে কোনটা? তবে গল্পটা এখানেই শেষ নয়। আরও কয়েকটা জরুরি বিষয় কিন্তু মাথায় রাখতেই হবে। যেমন কোনো জায়গায় গ্রিডে বিদ্যুৎ রপ্তানি করাই যায় না, আবার কিছু নিয়ম শুধু নির্দিষ্ট আকারের সিস্টেমের জন্যই প্রযোজ্য। আবার প্রত্যেকটা ইউটিলিটি ট্যারিফ বা বিলের কাঠামো আলাদা। তাই একটা সফল প্রজেক্টের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা খুবই জরুরি। শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই, যে সোলার কৌশলের কথা ভাবা হচ্ছে সেটা কি পুরনো দিনের নিয়মকানুনের জন্য তৈরি, নাকি ভবিষ্যতের গ্রিডের জন্য প্রস্তুত? কারণ এখন ব্যাপারটা আর শুধু সোলার প্যানেল বসানো নয়, এটা একটা সম্পূর্ণ এনার্জি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি।